পড়তেছি বিশ্ব সংবাদ। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা যুক্তরাজ্যের। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ভয়াবহ দাবানলে পুড়েছে জাপান, নিহত 1। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত 6। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। গাজা পুনর্গঠনের অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টেমার যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্য দেশগুলো একটি জোট গড়ার উদ্যোগ জোরদার এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় 4 দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। খবর বিবিসির। লন্ডনে 18 নেতার এক সম্মেলনের পরে স্টারমার বলেছেন, আমরা আজ ইতিহাসের সন্ধিক্ষণে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় অন্য নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। জেলেনস্কি বলেছেন তিনি এই শক্তিশালী সমর্থন অনুভব করেছেন এবং এই সম্মেলনে সর্বোচ্চ পর্যায়ের ইউরোপীয় ঐক্য দেখা গেছে, যা অনেকদিন ধরে দেখা যায়নি। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডার ঘটনায় এই 2 দিন পরে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। জেলেনস্কি বলেছে, একটি সত্যিকার শান্তি ও নিশ্চিত নিরাপত্তার জন্য আমেরিকার সঙ্গে সহযোগিতার ভিত্তি খুঁজতে আমরা ইউরোপে সবাই একযোগে কাজ করে যাচ্ছি। সম্মেলনের পর সংবাদ সম্মেলনে স্টেমার 4টি বিষয়ে সবার একমত হওয়ার তথ্য দিয়েছেন। এসব হচ্ছে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা ও রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানো, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং যে কোনো আলোচনায় ইউক্রেনের অংশ নেওয়া। শান্তি চুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানো যাতে ভবিষ্যতে যে কোনো আগ্রাসন প্রতিরোধ করতে পারে এবং ইউক্রেনের নিরাপত্তার জোট গঠন এবং এর পরবর্তী শান্তি নিশ্চিত করা। এছাড়াও স্টেমার 5,000 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার জন্য অতিরিক্ত $2 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছেন। এর আগে রাশিয়া জব্দ করা সম্পদের মুনাফা থেকে 2.2 বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। স্টেমার বলেছে, আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা এমন কোনো দুর্বল চুক্তি গ্রহণ করতে পারি না যা রাশিয়া সহজেই লঙ্ঘন করতে পারে, বরং চুক্তি হতে হবে শক্তিশালী। ইউক্রেনের সুরক্ষায় প্রস্তাবিত জোট বা কোয়ালিশন অফ উইলিং যোগ দিতে কোনো দেশ সম্মত হয়েছে তা তিনি জানাননি, তবে বলেছেন যারা অঙ্গীকার করেছেন তারা জরুরি ভিত্তিতে কাজ করবেন। যুক্তরাজ্য তার অঙ্গীকার রক্ষা করবে বলে জানিয়েছে তিনি। স্টেমার বলেছেন, ইউরোপকে অবশ্যই বড় অগ্রগতি অর্জন করতে হবে, তবে তিনি আরও বলেছেন এই সমঝোতায় যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে এবং রাশিয়াকেও অন্তর্ভুক্ত করতে হবে, তবে মস্কোও কোনো শর্ত নির্ধারণের সুযোগ দেওয়া হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ট্রাম্পের সঙ্গে জরুরি শান্তির প্রয়োজনীয়তা বিষয়ে একমত হয়েছি, এখন সবার একযোগে কাজ করার পালা। ভয়াবহ দাবানলে পুড়েছে জাপান, নিহত 1। জাপানে বিগত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে অন্তত 1,700 অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে 4,600 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে, খবর বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলে চলমান ভয়াবহ দাবানলে অন্তত 1 জনের প্রাণহানি ঘটেছে। জাপানের অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে আগুন প্রায় 2,100 হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে। টোকিওর ইউনিট সহ জাপানের 14টি অঞ্চলের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। সেনাবাহিনী সহ 16টি হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করছে। সংস্থাটি জানিয়েছে, রোববার পর্যন্ত 84টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, যদিও বিস্তারিত এখনও মূল্যায়ন করা হচ্ছে না। কর্মকর্তাদের মতে প্রায় 2,000 বন্ধু বা আত্মীয়দের কাছে থাকার জন্য এলাকা ছেড়ে চলে গেছে এবং 1,200 জনেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জাতীয় সম্প্রচার NHK এর ওফুনাটো থেকে তোলা ভোরের এক ফুটেজে ভবনের কাছে কমলা রঙের আগুনের শিখায় এবং বাতাসে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে। পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত 6।
পাকিস্তানের পাঞ্জাবে গুজরাট সিটিতে রোববার ২ মার্চ যাত্রীবাহী এক গাড়িতে অতর্কিত গুলি চালিয়েছে অজ্ঞাত হামলাকারী। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানা চাক দিগনা শহরে এই হামলা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর হামলাকারীরা পালিয়ে গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা হয়েছে বলে পুলিশ দাবি করছে। জিও নিউজ জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং লাশ হাসপাতালে পাঠায়। নিহতদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। নিহতরা হচ্ছে জাহিদ নাজিম, জুনাইর, জাভেদ ইকবাল, রুকসার এবং ২৬ বছর বয়সী একজন। পুলিশ পুরো ওই এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বলেছেন, ইন্সপেক্টর জেনারেল এই ঘটনা সম্পর্কে অবহিত। তিনি আঞ্চলিক পুলিশ অফিসারের আরপি কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছে। পাঞ্জাবের আইজি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে, বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গাজা পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত বলে মনে করেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই কূটনীতিবিদ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিয়ে সোচ্চার ছিলেন। তিনি মনে করেন ইসরায়েল বারবার গাজা শহর ধ্বংস করেছে। আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ফ্র্যাঙ্কলি স্পিকিং এ উপস্থিত থেকে প্রিন্স তুর্কি বলেন, আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে শুধু গাজা নয়, পশ্চিম তীরে পুনর্গঠনের জন্যও তহবিলরা থাকা উচিত। ইসরায়েলকে এই তহবিলে অর্থ দিতে বাধ্য করা উচিত। তিনি বলেন, আমরা যখনই গাজা বা পশ্চিম তীর পুনর্গঠন করব তখন ইসরায়েল এসে সেগুলো ভেঙে ফেলবে। এটা গ্রহণযোগ্য নয়। সংঘাতের অবসান ঘটিয়ে এই পরিস্থিতির একটি চূড়ান্ত সমাধান করতে হবে। প্রিন্স তুর্কি বলেন, ভবিষ্যতে ইসরায়েলি সামরিক আগ্রাসনের মাধ্যমে যেন পুনর্গঠন প্রচেষ্টা বারবার ব্যর্থ না হয় তা নিশ্চিত করা একমাত্র উপায় হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি। তিনি বলেন, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে কেবল গাজা নয়, পুরো ফিলিস্তিনেই স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নিশ্চয়তা দিতে পারি যে যা কিছু পুনর্গঠিত হবে তা একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে থাকবে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে ফিলিস্তিনি সংগ্রাম শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু সরকার গাজায় যা করেছিল পশ্চিম তীরে একই কাজ করছে। তারা পশ্চিম তীরে লোকজনকে উচ্ছেদ করছে, সেখানকার কিছু শরণার্থী শিবির খালি করেছে এবং বাসিন্দাদের জোর করে বের করে দিচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের জাতিগত নিধন। তারপরও ইসরায়েল পার পেয়ে যাচ্ছে এবং কেউ, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, এর নিন্দা করে না।